যে একটু ওয়েট করি, সবাই আসুক। ইনভেন্টরি কন্ট্রোলের 3 ধরনের কস্ট আমরা দেখছিলাম: হোল্ডিং কস্ট, অর্ডারিং কস্ট আর আর হচ্ছে আমাদের শর্টেজ কস্ট ছিল। শর্টেজ কস্ট ইজ আ টাইপ অফ অপরচুনিটি কস্ট। হোল্ডিং কস্টটা ছিল আমাদের যে একটা ম্যাটেরিয়ালকে হোল্ড করার জন্য বা একটা ইউনিটকে হোল্ড করার জন্য আমাদের টোটাল যে কস্টটা, এটার মধ্যে রেন্ট, মেনটেনেন্স ফি সবকিছু থাকবে। আর হচ্ছে ইউটিলিটি কস্ট থাকবে। আর অর্ডারিং কস্টের হচ্ছিল যে একটা জিনিস অর্ডার করা থেকে আমার হাতে আসা পর্যন্ত যা যা কস্ট, সেটার মধ্যে ট্রান্সপোর্টেশন কস্ট থাকবে, লজিস্টিক কস্ট থাকবে, ইন্স্যুরেন্স কস্ট থাকতে পারে। ওকে, সবাইকে বলো একটু জয়েন করার জন্য তাড়াতাড়ি। আমাদের ঈদ কেমন গেল? রেসপন্ড করো, তোমাদের ঈদ কেমন গেল? তো ভালো। শুধু ঈদের দিন বৃষ্টিতে একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, তুমি কি ঢাকা ঈদ করছো? না স্যার, গাজীপুর। গাজীপুরে এবার ঈদে বেশ বৃষ্টি হয়েছে 3 দিনই। জি স্যার। কোরবানির ঈদে তো তেমন একটা মনে হয় বেড়ানো হয় না তোমাদের, নাকি এবার বেড়াইছো? এই একজনকে জিজ্ঞেস করি। রোল 22 আছো, নাজমুল? স্যার আছি স্যার। আচ্ছা, তোমার ঈদ কেমন কাটছে? স্যার ঈদ তো অনেক ভালো কাটছে স্যার, বৃষ্টি না হইলে আরো ভালো কাটতো। আচ্ছা। আমি আজকে বেশ অসুস্থ। আমি প্রথমে ভাবছিলাম ক্লাস নিব কিনা। আমাদের এদিকে প্রচুর গরম, কারেন্টও নাই, কাজ করতেছে না, শরীর খারাপ হয়ে গেছে। তো তাও তোমাদের আজকে ক্লাস নিলাম, কারণ তোমাদের আসলে সিলেবাস বেশ বড়। আমার 1 ক্রেডিটের মধ্যে তোমাদের বিশাল বড় একটা সিলেবাস দেওয়া হয়েছে। আর আমার পোর্শন হচ্ছে তোমাদের ইভ্যালুয়েশনটা বেশি হবে আর কি, পরীক্ষা বেশি, প্লাস হচ্ছে টার্ম ফাইনালও হয়তো বেশি কোশ্চেন থাকতে পারে। তো সমস্যা নাই। আজকে সকালবেলাতে ক্লাস মিটিংটা ছিল, ওটা একটা আনঅফিসিয়াল মিটিং ছিল। তো এখন যে ক্লাসটা হবে এটা একটা অফিসিয়াল ক্লাস। তো সকালবেলার যদি কোনো টপিক না বুঝে থাকো ক্লাসে আমাকে বললো, আমি তোমাদের ক্লাসে আবার বুঝাই দিব। সকালবেলা তোমাদের কভার করা হয়েছিল ওয়ার্ক মেজারমেন্ট টপিকটা, আর হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোলের কিছু পোর্শন। তো আজকে এখন আমরা ক্লাসে বাকিটা দেখবো। সকলের কোনো টপিক যদি না বুঝে থাকো তাহলে আমি ওটা আবার ক্লাসে বুঝাই দিব, সমস্যা নাই। বাট এখন ক্লাসে যেটা পড়াচ্ছি সেটা হয়তো আবার রিপিট করা হবে না। তো একটু ভালো মতো দেখো। ইনভেন্টরি। ওকে, সবাই স্লাইডটা দেখতে পাচ্ছ ইনভেন্টরি? জি স্যার। জি স্যার। ওকে, সো আমাদের এই পর্যন্ত হয়েছিল ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির 5টা অ্যাজাম্পশন আছে। 5টা অ্যাজাম্পশন তোমরা আমি বলে দিছি কিছুক্ষণ আগে। ইওকিউর একটা কস্ট কার্ভ আছে। কস্ট কার্ভটা হচ্ছে অ্যানুয়াল কস্ট ভার্সেস অর্ডার কোয়ান্টিটি। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা একটা একটা লাইন করে আসব। একটা জিনিস দেখে বলো তো, অর্ডার কোয়ান্টিটি যত বাড়তেছে হোল্ডিং কস্ট বাড়তেছে না কমতেছে? বাড়ছে। এক্স্যাক্টলি, বাড়তেছে। কেন বাড়তেছে বলো তো?
বেশি টাইম থেকে ধরে হোল্ড করতে হবে, সো আমার কষ্টটাও বেড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, সঠিক অ্যান্সার। আচ্ছা, এবার অর্ডারিং কস্টে যাই। অর্ডারিং কস্টটা বাড়তেছে না কমতেছে? কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? একই সাথে যদি বেশি অর্ডার করা হয় সেই ক্ষেত্রে কষ্টটা কম হবে। ভেরি গুড, এটাও সঠিক অ্যান্সার। আচ্ছা, ম্যাটেরিয়াল কস্টটা ফিক্স থাকতেছে, কেন ফিক্স বলতে পারবা? তোমার একটা ইউনিট বানাতে তোমার যদি 10 টাকা খরচ হয়, তাহলে মনে করো একটা ইউনিট বানাতে এই 10 টাকার মধ্যে তোমার 5 টাকা আছে র মেটেরিয়ালের খরচ, আর 5 টাকা আছে হলো তোমার অ্যাসেম্বলির খরচ, এরকম ব্যাপারটা। তো এই পুরো জিনিসটাকে আমরা ম্যাটেরিয়াল কস্ট বলতেছি। তো একটা ইউনিট বানাইতে 10 টাকা খরচ হয়। তো এখন তুমি যদি 10টা ইউনিট বানাইতে চাও, তাহলে কি 100 টাকায় খরচ হবে না? মানে তোমার এটা ইউনিট কস্টের প্রাইস কি কমবে? বুঝতেছো না স্যার, ব্যাপারটা? ফিক্স থাকবে। এক্স্যাক্টলি, অর্ডারিং কস্টটা কমতে পারে, বাট ম্যাটেরিয়াল কস্টটা সেমই থাকবে। আচ্ছা, তো এখন এই হোল্ডিং প্রতিটা স্যার পয়েন্টে একটা তো এই, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই আমাদের একটা অ্যাজাম্পশন ছিল না যে স্যার হুম, কোয়ান্টিটির উপর প্রাইস ডিটারমাইন করে না, সো ওই যে রাইট রাইট। লাস্টেরটা স্যার নো কোয়ান্টিটি ডিসকাউন্ট, তাহলে স্যার হুম, অর্ডারিং কস্টটা কেন কমতেছে? আচ্ছা, এখন এটা কস্ট কার্ভটা হচ্ছে কোনো অ্যাজাম্পশনের উপর বেস করে না। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? এখানে আমরা কোনো অ্যাজাম্পশনকে আপাতত দিচ্ছি না। আমরা ধরে নিচ্ছি ইন জেনারেল যেটা হয় যে আমি যদি একটা অর্ডার কোয়ান্টিটি যদি বেশি আমি কিনে ফেলি, তাহলে আমার ওটা হোল্ডিং কস্ট বাড়তে থাকবে। আমি যদি বেশি জিনিস অর্ডার করে ফেলি একবারে, তাহলে অর্ডারিং কস্টটা কমতে থাকবে। বুঝতে জি স্যার, পারতেছো বুঝতে ব্যাপারটা? পারছি। রাইট। তো এখন তোমার প্রতিটা পয়েন্টে তুমি যদি অর্ডারিং কস্ট আর হোল্ডিং কস্ট যোগ করো, তাহলে এই টোটাল কস্টের কার্ভটা পাবা। টোটাল কস্টের এই কার্ভটা পাবা। আচ্ছা, এখন টোটাল কস্টের যে মিনিমাম যে পয়েন্টটা থাকবে, তার মানে কি ওই পয়েন্টে আমার টোটাল কস্টটা মিনিমাম? বুঝতে পারতেছো? টোটাল কস্টের কার্ভের যে মিনিমাম পয়েন্টটা থাকবে, সেটা কি আমার মিনিমাম কস্ট না? ইয়েস স্যার। এবং ওই পয়েন্টটাই আমাদের জন্য সিগনিফিকেন্ট। আমরা ওই পয়েন্টটার অর্ডার কোয়ান্টিটি মানে এক্স অ্যাক্সিস এর ভ্যালুটা জানতে চাই। ওই পয়েন্টের জন্য এক্স অ্যাক্সিস এর ভ্যালুটা হবে আমাদের ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো এখন এখানে কিছু রিলেশন তোমরা দেখতে পারবা, নিজেরাই বুঝতে পারবা আসলে, যে মনে করো তোমার যদি হোল্ডিং কস্ট বাড়ে, তাহলে অর্ডারিং কস্ট কমে। হ্যাঁ, এটা হলো হোল্ডিং কস্ট আর অর্ডারিং কস্টের মধ্যে তোমার রিলেশন, যে যদি হোল্ডিং কস্ট বাড়ে অ্যান্ড অর্ডারিং কস্ট কমবে, ভাইস ভার্সা। আচ্ছা, তো এখন তোমার প্রতিটা পয়েন্টে তুমি যদি অর্ডারিং কস্ট আর হোল্ডিং কস্ট যোগ করে দাও, তাহলে টোটাল কস্টের লাইনটা পাবা। টোটাল কস্টের যে মিনিমাম পয়েন্ট, এটা হইতেছে আমাদের মিনিমাম কস্ট। এই কস্ট বরাবর যে আমার এক্স অ্যাক্সিস যে ভ্যালু হবে, সেটা হলো অর্ডার কোয়ান্টিটি মিনিমাম কস্টের জন্য। সেটাকে আমরা বলতেছি ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আচ্ছা, এখন এখানে দেখো খুব সুন্দর মতো হোল্ডিং কস্ট আর অর্ডারিং কস্ট যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, সেই পয়েন্টে ইওকিউ চলে আসছে। দেখো এই যে এই পয়েন্ট বরাবর ইওকিউ। এটা কেন হয়েছে? কারণ আমরা যে পাঁচটা অ্যাজাম্পশন যে অ্যাপ্লাই করছি, ঠিক আছে, যেটার কারণে তোমার এখানে সুন্দর মতো ইওকিউটা এই মাঝ বরাবর লাইনে চলে আসছে। কিন্তু যদি তুমি এই পাঁচটা অ্যাজাম্পশন না দিতা, তাহলে ইওকিউ এই মাঝ বরাবর নাও থাকতে পারতো। কোনো একটা অ্যাজাম্পশন তুমি যদি সরায় দাও, তাহলে ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে নাও যেতে পারে, আবার যেতেও পারে। বাট আমরা এখানে পাঁচটা অ্যাজাম্পশন যদি অ্যাপ্লাই করি, তাহলে ইওকিউটা এই মাঝ পয়েন্ট দিয়ে যাবে। আচ্ছা, এখন এই ম্যাটেরিয়াল কস্ট এটা যদি বাড়ে, তাহলে ইওকিউ কি চেঞ্জ হবে? চেঞ্জ তো হওয়ার কথা না, যেহেতু এটা ডিপেন্ড করতেছে না ম্যাটেরিয়াল কস্টের উপর। আমি শুধু হোল্ডিং কস্ট আর অর্ডারিং কস্টটা হিসাব করতেছি টোটাল কস্টের ক্ষেত্রে। ভেরি গুড, তোর অ্যান্সার সঠিক। বাট এখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি। এই টোটাল কস্টের মধ্যে আমরা প্রাইমারিলি হোল্ডিং কস্ট আর অর্ডারিং কস্টটা যোগ করছি।
এখন ধরে নাও টোটাল কস্টের মধ্যে আমি এই তিনটাই যোগ করতেছি, হোল্ডিং কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, অর্ডারিং কস্ট, তিনটাই যদি আমি যোগ করি, তাহলে এখন যদি ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যায় তাহলে ইওকিউ কি চেঞ্জ হবে? ধরো তিনটাই আমি যোগ করতেছি, চেঞ্জ হবে না। এখানেও তোমার অ্যান্সার সঠিক। কেন চেঞ্জ হবে না? সেক্ষেত্রে এই টোটাল কস্টের কার্ভটা জাস্ট উপরে উঠে যাবে, কারণ ম্যাটেরিয়াল কস্টটা কনস্ট্যান্ট। ম্যাটেরিয়াল কস্টের কোনো প্রভাব টোটাল কস্টের উপরে এখানে নাই, কারণ ম্যাটেরিয়াল কস্টটা একটা, এটাকে আমরা বলতে পারি কনস্ট্যান্ট। এটাকে আমরা একটু পরে দেখবো যে আমরা যখন ইকুয়েশন তৈরি করব, ইকুয়েশনে ম্যাটেরিয়াল কস্টটা থাকবে কনস্ট্যান্ট। ডিফারেন্সিয়েশন করার সময় আমাদের সি যেমন একটা কনস্ট্যান্ট থাকে, সি কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে আমরা কি পাই? জিরো হয়ে যায়। বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, রাইট। তো অতএব ম্যাটেরিয়াল কস্টটা হচ্ছে তোমার সিগনিফিক্যান্ট থাকবে না। ম্যাটেরিয়াল কস্টটা বাড়লে জাস্ট এই টোটাল কস্টের লাইনটা উপরে উঠবে। ম্যাটেরিয়াল কস্টটা যদি বাড়ে তাহলে এই লাইনটা উপরে উঠবে, এই টোটাল কস্টটা উপরে উঠবে, বাট এই ইওকিউ সেম পজিশনে থাকবে। ওকে, সো এখন ইনভেন্টরি ম্যানেজমেন্টের আমাদের এই হচ্ছে মেইন ইকুয়েশন গুলা। এখানে প্রতিটা জিনিস একটু ভালো মতো বোঝা লাগবে। ইকুয়েশন গুলো আগে একটু দেখো। অ্যানুয়াল হোল্ডিং কস্ট ইকুয়ালস টু কিউ বাই টু ইন্টু এইচ। আচ্ছা, এখানে কিউটা কি আর এইচটা কি? কিউটা হচ্ছে নাম্বার অফ কোয়ান্টিটি না লট। তোমার লটে কয়টা কোয়ান্টিটি আছে এটা হচ্ছে কিউ। তোমার লটে কয়টা কোয়ান্টিটি আছে এটা হচ্ছে কিউ। তারপর হচ্ছে এইচ। এইচটা কি? হোল্ডিং কস্ট পার ইউনিট পার ইয়ার। এখানে যেটা তোমরা ভুল করো সেটা হচ্ছে যে হোল্ডিং কস্ট কোয়েশ্চেনে দেওয়া থাকে পার ডে, পার মান্থ, পার উইক। এটাকে পার ইয়ারে কনভার্ট করতে হয় এইচটাকে, তো এটা করতে সবাই ভুলে যাও। এইচটা হচ্ছে সবসময় হোল্ডিং কস্ট পার ইউনিট পার ইয়ার। কিউটা হইতেছে নাম্বার অফ ইউনিটস ইন ইচ লট। ইকুয়েশনটা এইখান থেকে, এই কোয়েশনে যে অ্যানুয়াল হোল্ডিং কস্ট আছে কিউ বাই টু ইন্টু এইচ, এই ইকুয়েশনটা থেকে তুমি অ্যানুয়াল হোল্ডিং কস্টটা পেয়ে যাবা। তো তো তোমার কোশ্চেনে যদি বলে যে আমার এই যে আমার সিনারিও এটাতে অ্যানুয়াল বাৎসরিক আমার হোল্ডিং কস্ট কত, তাহলে এটা হবে তোমার ভ্যালুটা। আবার যদি বলি বাৎসরিক আমার অর্ডারিং কস্ট কত হবে, তাহলে ইকুয়েশনটা হবে এইটা, যেখানে ডি হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, মানে আমার বছরে কয়টা ডিমান্ড। কিউটা হচ্ছে একটা লটে কয়টা থাকে। সে তোমার বাৎসরিক ডিমান্ড হচ্ছে 25,000, বাৎসরিক ডিমান্ড হচ্ছে তোমার 25,000, আর একটা লটে থাকে 2500, তাহলে ডি বাই কিউ করলে কত আসবে? আবার বলতেছি, বছরে তোমার লাগে 25,000 ইউনিট, আর এক একবার তুমি এক একটা লটে আনাও 2500টা করে, তাহলে তোমার এই ডি বাই কিউ এটার মানে কি বলো তো? 10 স্যার। এক্স্যাক্টলি 10টা কি বলতে পারবা? স্যার যে টোটাল, হ্যাঁ বলো বলো প্রণব। কয়টা লট রান হয় বা এরকম আসে? ভেরি গুড, মানে বছরে আমার কয়টা লট আমি অর্ডার করতেছি। বছরে আমি 10টা লট অর্ডার করতেছি, তাহলে এসটা কি হবে বলো তো? পার অর্ডারে আমার কত টাকা খরচ হচ্ছে, তার মানে অর্ডার কস্ট পার লট। এসটা হচ্ছে অর্ডার কস্ট পার লট। এখান থেকে পেয়ে যাবো অ্যানুয়াল অর্ডারিং কস্ট। সো টোটাল কস্ট হবে এই দুইটার যোগফল, যেটা তোমাকে একটু আগে বলছিলাম যে হোল্ডিং কস্ট আর অর্ডারিং কস্ট আমরা যোগ করি। আচ্ছা, এখন যদি ম্যাটেরিয়াল কস্টও তোমার কোশ্চেনে পরীক্ষায় দেওয়া থাকে, তাহলে সেই ম্যাটেরিয়াল কস্টটাও তোমার যোগ করা লাগবে এই দুইটার সাথে। ডি ইন্টু পি। ডিটা হচ্ছে কি আমি একটু আগে বলে আসছিলাম অ্যানুয়াল ডিমান্ড, আর পিটা হচ্ছে ইউনিট প্রাইস অফ ম্যাটেরিয়াল। ইউনিট প্রাইস অফ ম্যাটেরিয়াল, ডি ইন্টু পি। তাহলে টোটাল কস্টের ইকুয়েশনটা তুমি পেয়ে গেলা। এবার এই ইকুয়েশনটাকে, এটা হলো টোটাল কস্টের ইকুয়েশন, এটাকে তোমার যদি মিনিমাম কস্টটা বের করতে হয় তাহলে কি করা লাগবে বলো তো? ডিফারেন্সিয়েশন করবা না ইন্টিগ্রেশন করবা? স্যার ডিফারেন্সিয়েশন করবো। মিনিমাম গুলো ডিফারেন্সিয়েশন করতে হবে। ভেরি গুড। তার মানে আমাদের ওই যে তোমরা তোমরা নিজেরাও তো টিউশনই করাও, ওই যে তোমাদের একটা পয়েন্ট বের করতে হয়, এটাকে তোমরা বাংলায় কি বলো?
তোমাদের কি মনে আছে যে ডিফারেন্সিয়েশন করে যে দুইটা পয়েন্ট তোমরা বের করো? স্যার গুণমান এক্সট্রিমা লঘু মান গরু মান। ভেরি গুড, ভেরি গুড। এই যেটা বললা ওইটাই আহ, লঘু সামথিং। তো ওইটা হচ্ছে তোমরা পাবা এখানে। তো সেটা আমরা একটু দেখি। তো এখানে লেখা আছে দেখো যে তোমার কিউটা হচ্ছে নাম্বার অফ ইউনিটস ইন ইচ লট। তোমরা কি সবাই দেখতে পারতেছো নোটটা? জি স্যার। ওকে, সো এখন ডিফারেন্সিয়েশন যদি করো প্লাস প্লাস দিয়ে আছে, তার মানে প্রথমটা হচ্ছে এটা হচ্ছে অ্যানুয়াল হোল্ডিং কস্ট, এটা হচ্ছে অ্যানুয়াল অর্ডারিং কস্ট প্লাস ম্যাটেরিয়াল কস্ট ছিল, বাট ম্যাটেরিয়াল কস্ট একটু আগে বলছিলাম ম্যাটেরিয়াল কস্ট ইজ আ কনস্ট্যান্ট। তাহলে ম্যাটেরিয়াল কস্টকে তুমি যখন ডিফারেন্সিয়েট করো তাহলে ওটা কি হয়ে যায় বলো দেখি? স্যার জিরো হয়ে যায়। জিরো হয়ে যায়, যার কারণে এটা লেখা হয় নাই এখানে। তো এবার যদি এটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে আসবে h/2 মাইনাস ds ভাগ কিউ স্কোয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে কিউ এর ভ্যালু আসবে √2 ds ভাগ h। এটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির ইকুয়েশন। তো এটা তোমার এরকম ডিরাইভেশন আসতে পারে। ঠিক আছে, সো এইভাবে অ্যানুয়াল অর্ডারিং কস্ট, হোল্ডিং কস্ট কোনটা কি বুঝাচ্ছে, ম্যাটেরিয়াল কস্ট ডিফারেন্সিয়েট করে কিউ এর ভ্যালুটা বের করতে হবে। কিউ ইকুয়ালস টু √2 ds ভাগ h। তো এখন আমরা অর্ডারিং কস্টটা পেয়ে গেলাম। এখন আমরা একটা এক্সাম্পল যদি দেখি, এখন একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, সবাই কি নোটটা দেখতে পারতেছো? জি জি স্যার স্যার দেখা দেখতে যাচ্ছে। ওকে, সো এখন আমরা একই এক্সাম্পলে আমরা দুইটা ভ্যারিয়েশন দেখব। প্রথম ভ্যারিয়েশনটা হচ্ছে আমরা এতক্ষণ যেটা দেখে আসলাম কিউ ইকুয়ালস টু √2 ds ভাগ h। মনে করো ডি এর ভ্যালু বলা আছে 816 ইউনিট, মানে বাৎসরিক আমার চাহিদা হচ্ছে 816 ইউনিট। এস হচ্ছে প্রতি অর্ডারে আমার 12 টাকা খরচ হয়। এইচ হচ্ছে প্রতি ইউনিটে প্রতি ইয়ারে 4 টাকা করে খরচ হয়। আচ্ছা, তাহলে আমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কত হবে? কিউ ইকুয়ালস টু √2 ds ভাগ এইচ। 2 ইন্টু 816 ইন্টু 12 ভাগ 4 √ওভার করে দিলে 69.97। এটাকে তোমার মোটামুটি 70 বলা যায়। তো এই যখন কিউ এর ভ্যালুটা বের করবা এটাকে সবসময় রাউন্ড অফ করবা। রাউন্ড অফ মানে হচ্ছে যে তোমার তো বুঝোই যে যদি তোমার পয়েন্ট যদি 5-এর ইন জেনারেল যদি 5 বা 5-এর উপরে হয় তাহলে পরের ডিজিটটা লেখো, আর যদি 5-এর কম হয় তাহলে আগের ডিজিটটাই রাখো। তো এটা রাউন্ড অফ করতে হয়, কিউ এর ভ্যালুটা রাউন্ড অফ করে দিবা। আচ্ছা, এইরকম ফ্র্যাকশন রাখবা না, কিউ এর ভ্যালুটা রাউন্ড অফ করে দিবা। ওকে, এটা হচ্ছে নর্মাল ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির নর্মাল কেস। তো এখান থেকে আমরা যদি একটা অ্যাজাম্পশন সরায় দিই, যদি আমরা সরাই দিলে জিনিসটা হয়ে যাবে তোমার হ্যাঁ তোমরা সবাই স্লাইড দেখতে পারতেছো স্লাইডটা? জি স্যার। ওকে, রাইট। সো এখন একটু আগে জিজ্ঞেস করতেছিলা যে যদি আমি তোমার অ্যাজাম্পশনটাকে নিয়ে আসি যে অর্ডার কোয়ান্টিটি নো অর্ডার, ওই যে ডিসকাউন্ট লাস্টের যেটা আমাদের অ্যাজাম্পশন ছিল একটু দেখাই তোমাদেরকে, নো কোয়ান্টিটি ডিসকাউন্ট। এই অ্যাজাম্পশনটাকে তুমি যদি সরায় দাও, এই অ্যাজাম্পশনটাকে যদি শিথিল করে দাও তাহলে এই ছবিটা চেঞ্জ হয়ে যাবে। এই ছবিটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। এখানে দেখো ম্যাটেরিয়াল কস্টটা কোয়ান্টিটি ডিসকাউন্টের যে এফেক্ট সেটা পড়বে ম্যাটেরিয়াল কস্টে। দেখো ম্যাটেরিয়াল কস্টটা স্ল্যাব করে করে নেমে গেছে। আগে ছিল ম্যাটেরিয়াল কস্ট কি ছিল তোমার সরি অর্ডারিং কস্ট কি ছিল আগে? এরকম কমতে ছিল তাই না, মনে আছে? জি স্যার। এটা কি মনে আছে তোমাদের? এখন এটা স্ল্যাব করে করে নিচে নেমে যাচ্ছে। আর যদি নিচে নেমে যায় তাহলে কি হবে, যে এরকম টোটাল কস্টটাও নিচে নেমে যাবে। ঠিক আছে, এই ছবিটা জাস্ট বুঝার জন্য। তো এটার একটা এক্সাম্পল দেখলে তোমাদের ক্লিয়ার হবে। এক্সাম্পলটা আমরা দেখে আসি। ওকে, এখানে ওই সেম এক্সাম্পলটাই আমি আবার দেখাচ্ছি, বাট এক্ষেত্রে আমাদের একটা স্ল্যাব আছে। দেখো আমাদের মেইনলি হলো ওই ছবিটা ইম্পর্টেন্ট না, মেইনলি হলো আমাদের এই স্ল্যাবটা ইম্পর্টেন্ট। এই যে স্ল্যাব, এখানে বলতেছে 1 থেকে 69 পিস তুমি যদি অর্ডার দাও তাহলে তোমার অর্ডারিং কস্ট হবে 20।
হুম, 20 পার ইউনিট বলতেছে, ঠিক আছে। আচ্ছা, এবার হলো 50 থেকে যদি 79 পিস হয় তাহলে হবে 18 পার ইউনিট। তার মানে এটা এটা কিসের কস্ট বলো তো? এটা অর্ডারিং কস্ট না ম্যাটেরিয়াল কস্ট? ম্যাটেরিয়াল কস্ট। ভেরি গুড। আমাদের অর্ডারিং কস্টের উপর কোনো প্রভাব নাই, একটু আগে বলছিলাম আমাদের ম্যাটেরিয়াল কস্টটা স্ল্যাব করে করে নেমে যাবে। ওকে, সো 80 থেকে 99 পিস হইলে টাকা 17 পার ইউনিট, 100 থেকে আপওয়ার্ডস হলে টাকা 16 পার ইউনিট। আমাদের ম্যাটেরিয়াল কস্টটা কমে যাবে যদি আমি কোয়ান্টিটি ডিসকাউন্ট নিয়ে আসি। তো এখন আমাদের এই স্ল্যাবগুলার, এই যে এইখানে 4টা স্ল্যাব দেখতে পারতেছো, 1 থেকে 69, 50 থেকে 79, 80 থেকে 99, 100 থেকে আপওয়ার্ডস। তোমাদের কোশ্চেনে এনি ওয়ান অফ টু কেস বলা থাকবে। একটা কেস এরকম বলা হইতে পারে যে তোমার যত দিন যাচ্ছে অর্ডার কোয়ান্টিটি, এই কোম্পানির জন্য অর্ডার কোয়ান্টিটি তত বাড়তেছে, অর্ডার কোয়ান্টিটি তত বাড়তেছে। আচ্ছা, আরেকটা হইতে পারে যত দিন যাচ্ছে অর্ডার কোয়ান্টিটি তত কমতেছে, অর্ডার কোয়ান্টিটি তত কমতেছে। আচ্ছা, দুইটার জন্য আমরা দুই ধরনের কাজ করব। তার আগে এই যে কিউ ইকস টু 70 ছিল, কিউ ইকস টু 70 ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটা আমাদের অ্যাজাম্পশন সহ ছিল। অ্যাজাম্পশনটা ছিল যে আমাদের কোনো কোয়ান্টিটি ডিসকাউন্ট নাই। আচ্ছা, এইটা ধরে আমরা প্রথম ক্যালকুলেশনের ইও কিউ ইকস টু কিউ ইকস টু 70 ধরে আমরা এখন টোটাল কস্ট আগে বের করব। টোটাল কস্টটা কত আসতেছে? 70/2 ইন্টু 4, ওই যে আগের মতো, যে তোমার ইকুয়েশন যেটা ছিল তোমাদের মনে আছে কিনা, যে কিউ বাই টু ইন্টু এইচ, ঠিক আছে, কিউ বাই টু ইন্টু এইচ, এটা হলো কিউ, কিউ হচ্ছে তোমার 70, এই যে 70/2 ইন্টু এইচ, এইচ হচ্ছে এই যে 4 পার ইউনিট পার ইয়ার, প্লাস ডি বাই কিউ ইন্টু এস, ডিটা ছিল যে অ্যানুয়াল ডিমান্ড, কিউ এখানে 70, এইচটা হচ্ছে এসটা হচ্ছে 12, প্লাস ডি ইন্টু পি, ডিটা হচ্ছে এই 816 পার 816 ইউনিট, আর পিটা হচ্ছে সেই ম্যাটেরিয়াল কস্ট। আচ্ছা, এখন ম্যাটেরিয়াল কস্ট কত ধরবা? তোমাদের এই স্ল্যাবের মধ্যে দেখো 70 পিস, এটা কোন স্ল্যাবের মধ্যে পড়ছে? 50 থেকে 79। 50 থেকে 79, তাহলে ওইটার জন্য আমার ম্যাটেরিয়াল কস্ট কত হচ্ছে পার ইউনিটে? 18। এই দেখো 18 দিয়ে গুণ করছো। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, 816/70, 816 ডিভাইডেড বাই 70, এটা তুমি যদি বের করো তাহলে দেখবা এটা একটা ফ্র্যাকশন আসবে। একটা লট কখনো ফ্র্যাকশন আসতে পারে না, একটা লট কখনো ফ্র্যাকশন আসতে পারে না। এজন্য 816/70 বা এখানে যেটাই আসুক সেটাকে সবসময় রাউন্ড আপ করতে হয়, রাউন্ড অফ না, কিন্তু রাউন্ড আপ। অর্থাৎ যদি 11.1ও আসে তোমাকে এখানে 12 লিখতে হবে, এজন্য এই সেকেন্ড লাইনটা লিখতে হবে। এই ক্যালকুলেশনে যদি ভুল করো তাহলে তোমাদের অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমাদের এইখানে যে ভ্যালুটা আছে এটাকে সবসময় রাউন্ড আপ করতে হবে, এটা 11 পয়েন্ট সামথিং যাই আসুক এটাকে 12 লিখতে হবে। আচ্ছা, এবার 12 ইন্টু 12 প্লাস 816 ইন্টু 18, মানে এখানে একটা এক্সট্রা লাইন আসবে আর কি। টোটাল কস্ট আসতেছে 14,972 টাকা যদি আমি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির অ্যাজাম্পশন সহ কাজ করি। আচ্ছা, এখন এখানে একটা লেখা আছে দেখো, কোয়ান্টিটি, কোশ্চেনে বলে দিতে কোয়ান্টিটি বাড়তেছে, কোয়ান্টিটি কি হচ্ছে? কোয়ান্টিটি বাড়তেছে, ঠিক আছে। তো যদি কোয়ান্টিটি বাড়ে তাহলে একরকম, আর যদি কোয়ান্টিটি কমে তাহলে আরেক রকম। আচ্ছা, তো এখন তোমার কোয়ান্টিটি যদি বাড়তে থাকে, কোয়ান্টিটি যদি তোমার বাড়তে থাকে তাহলে প্রতিটা স্ল্যাবের তোমার স্টার্টিং পয়েন্টটাকে তোমার চেক করা লাগবে। এটা একটু তোমরা মনে রাখতে হবে, তোমাদের কোয়ান্টিটি যদি বাড়তে থাকে তাহলে প্রতিটা স্ল্যাবের স্টার্টিং পয়েন্টটাকে তোমার চেক করে দেখতে হবে টোটাল কস্টটা কত আসে। আর যদি কোয়ান্টিটি কমতে থাকে তাহলে প্রতিটা স্ল্যাবের তোমার এন্ডিং পয়েন্ট, এন্ডিং পয়েন্টটাকে চেক করে দেখতে হবে, কস্ট চেক করে দেখতে হবে কোনটাতে কস্ট মিনিমাম আসে। তো এখানে কোশ্চেনে তোমাদের বলা আছে যে কোয়ান্টিটি বাড়তেছে, যত দিন যাইতেছে এটার তোমার এই অর্ডার কোয়ান্টিটি বাড়তেছে। সো অর্ডার কোয়ান্টিটি যেহেতু বাড়তেছে সেহেতু প্রতিটা স্ল্যাবের আমার স্টার্টিং পয়েন্টটাকে চেক করা লাগবে। আচ্ছা, তো এখন আমার এই একটা এক পিস তো আমি কখনোই অর্ডার দিব না, আর 50 আমার এখানে দরকার নাই কারণ আমার 70-এর বেশি অর্ডার দিতে হচ্ছে।
তো আমার হাতে অপশন আছে 80 অথবা 100, এই দুইটা অপশন আছে, 80 অথবা 100। এই দেখো লাস্টের দুইটা স্ল্যাবের স্টার্টিং পয়েন্ট হচ্ছে 80 আর 100। সো TC80 আর TC100 আমাকে বের করতে হবে। এই সেম ভাবে আমাকে TC100 আর TC80 বের করতে হবে। এই সবগুলোর ক্ষেত্রে তোমার এই কিউ হয়ে যাবে হচ্ছে TC80 এর ক্ষেত্রে 70-র জায়গায় 80 আসবে, এই 70-র জায়গায় 80 আসবে, আর এই 18-র জায়গায় চলে আসবে হচ্ছে 17। বুঝতেছো ব্যাপারটা? এটা কি সব বুঝতে জি পারছো? ওকে, সো TC80 আর TC100 তোমার বাসায় বের করবা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। বের করার পরে দেখবা TC80 আসবে এরকম, TC80 আসবে 14,164, আর TC100 আসবে 13,364। এখন খেয়াল করে দেখো TC70 কত ছিল, 14,972। তাহলে এই 70, 80, 100 এই তিনটার মধ্যে টোটাল কস্ট সবচেয়ে কম কত? 100। ভেরি গুড, 100-তে 13,364 আসতেছে, তার মানে আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হবে 100। কস্ট মিনিমাম এট কিউ ইকস টু 100। এইভাবে করে তোমাদের অঙ্কটা করা লাগবে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা তোমাদের মানে ভালো মতো এটা একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, তো এখানে কি কি চেকিং পয়েন্ট আছে আমি আবার বলতেছি। প্রথমে হচ্ছে নর্মাল ইওকিউ দিয়ে বের করবা, এরপর সেটার জন্য টোটাল কস্টটা বের করবা। টোটাল কস্টের ক্ষেত্রে লটের কোনো ফ্র্যাকশন রাখবে না, এটাকে রাউন্ড আপ করবা। আর এই উপরে কিউটা যখন বের করতেছো সেটাকে রাউন্ড অফ করবা। আচ্ছা, এরপর হচ্ছে দেখবা যে কোয়ান্টিটি বাড়তেছে না কমতেছে। যদি বাড়ে তাহলে প্রতিটার স্টার্টিং পয়েন্ট গুলো চেক করবা। এখানে কোয়ান্টিটি বাড়তেছে, এই জন্য আমরা প্রতিটা স্ল্যাবের স্টার্টিং পয়েন্ট 80 আর 100 টোটাল কস্ট বের করে দেখলাম এই তিনটার মধ্যে আমাদের লোয়ার কস্ট আসতেছে 100-তে। তো আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 100। ওকে, সো এখন আমাদের আরেকটা কেস হইতে পারে। আমরা এতক্ষণ ধরে বলতেছিলাম যে প্রোডাকশন হচ্ছে, মানে একটা ইন্ডাস্ট্রি প্রোডাকশন করতেছে, প্রোডাকশন করার পর ইউজ হচ্ছে, আবার প্রোডাকশন করতেছে, আবার ইউজ হচ্ছে। কিন্তু একটা কোম্পানিতে কিন্তু এভাবে চলে না। তুমি যদি ইউনিলিভার বা যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির কথা চিন্তা করো, ওরা তৈরি করতেছে একই সাথে ইউজ হচ্ছে, তৈরি করতেছে একই সাথে বিক্রি হচ্ছে। বাট এতক্ষণ আমরা যে কেসটা দেখে আসছি যে প্রথমে তৈরি হবে, 1 মাস ধরে তৈরি হবে, এরপর গিয়ে মনে করো 2-3 মাসে বিক্রি হবে, এরপর আবার 1 মাস তৈরি হবে, এরপর 2-3 মাসে বিক্রি হবে। ব্যাপারটা কিন্তু এরকম হয় না, সাইমালটেনিয়াসলি তৈরি হয়, সাইমালটেনিয়াসলি বিক্রি হয়। সেই ক্ষেত্রে তোমার কোয়ান্টিটি ভার্সেস টাইম কার্ভটা এরকম হয়ে যায়। তো এই কার্ভটা একটু বোঝার চেষ্টা করবা। এখানে এই যে লাইনটা আছে এটা হচ্ছে ইউসেজ লাইন, এই লাইনটা হচ্ছে প্রোডাকশন লাইন। ইউসেজ লাইন, প্রোডাকশন লাইন। সো এই কিউ নট হচ্ছে রান সাইজ, কিউ নট হচ্ছে আমার রান সাইজ। তো এখন প্রথম যে স্টেজ সেটাতে আমার দেখো প্রোডাকশনও হচ্ছে ইউসেজও হচ্ছে। ফার্স্ট যে পার্টটা আছে সেই পার্টে দেখো প্রোডাকশনও হচ্ছে ইউসেজও হচ্ছে। তার আগে আমরা একটু দেখি রান সাইজ জিনিসটা কি। আচ্ছা, রান সাইজ হচ্ছে তোমার রান সাইজটা বোঝার আসলে সবচেয়ে সহজ উপায়টা হইতেছে যে তুমি কতগুলা টোটাল প্রোডাকশন করতেছো। হ্যাঁ, তো টোটাল কতগুলা তোমার প্রোডাকশন করতেছো। ওকে, আর আইম্যাক্সটা হচ্ছে তোমার ইনভেন্টরিতে তুমি সর্বোচ্চ কতটুকু রাখতে পারো, ইনভেন্টরিতে তুমি সর্বোচ্চ কত রাখতে পারো। আচ্ছা, এখন কিউ নট আর আইম্যাক্স এই দুটার মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা হচ্ছে তুমি চিন্তা করে দেখো, তোমার আইম্যাক্স যদি 5 হয় এবং তুমি জানো প্রতিদিন একটা করে প্রোডাক্ট বিক্রি হচ্ছে, তাহলে তোমার রান সাইজটা তুমি যদি 10-এ রাখো, রান সাইজ যদি 10 হয়, তুমি জানতেছো যে প্রতিদিন একটা একটা করে ইউজ হলে তোমার হাতে এমনি প্রতিদিন 5টা করে থাকবে। বুঝতেছো ব্যাপারটা? বা এটাকে সহজভাবে আমি যদি বুঝাই, ধরো আইম্যাক্স হচ্ছে 5, মানে 5টা হলো সর্বোচ্চ তোমার ইনভেন্টরিতে থাকতে পারে। প্রতিদিন তোমার নিডস হচ্ছে 5টা করে। তোমার আইম্যাক্স আইম্যাক্স হচ্ছে তোমার ইনভেন্টরিতে সর্বোচ্চ কয়টা থাকতে পারে, ইনভেন্টরিতে সর্বোচ্চ থাকতে পারে 5টা। আর তুমি জানতেছো প্রতিদিন তোমার 5টা করে প্রোডাক্ট বিক্রি হবে, তাহলে রান সাইজটা তোমার কত হইতে হবে বলো তো? 10 স্যার। এক্স্যাক্টলি 10। তার মানে রান সাইজ যদি 10 হয় তাহলে আইম্যাক্স আমার 5টা ইনভেন্টরিতে থাকবে, যেটা আমার সর্বোচ্চ থাকতে পারে, আর আমার ওই দিনের 5টা বিক্রি হয়ে যাবে।
তো এটা হলো কিউ নট, রান সাইজ আর আইম্যাক্স এর মধ্যে সম্পর্ক, তো এটা একটু মাথায় রাখতে হবে। তো এখন দেখো প্রোডাকশন লাইনটা এরকম উপরে উঠে যাবে, বাট ইউসেজ লাইনটা এই পর্যন্ত, কারণ আমাদের ইউসেজটা প্রোডাকশন থেকে কম হবে। সবসময় ইউসেজটা প্রোডাকশন থেকে কম হবে, আর নইলে কিন্তু তুমি কোনো প্রফিট করতে পারবে না। সবসময় ইউসেজটা প্রোডাকশন থেকে কম হবে। আচ্ছা, তো এখন ইউসেজের লাইন এটা, প্রোডাকশন লাইন এটা। আচ্ছা, ইউসেজ হচ্ছে এই যে এই এতটুকু হচ্ছে কনজাম্পশন হচ্ছে। এই রান সাইজ যদি 10 হয়, আইম্যাক্স যদি 5 হয়, তাহলে এই 10 মাইনাস 5, এই যে 5টা ইউনিট আছে, এই 5টা ইউনিট কনজাম্পশন হয়েছে, দেখো কনজাম্পশন লেখা। আর বাকি 5টা ইউনিট ইনভেন্টরিতে জমা আছে। এই প্রথম যে এই ডটেড লাইনের যে বাম পাশের যে প্রথম স্টেজ, এখানে প্রোডাকশনও হচ্ছে ইউসেজও হচ্ছে, প্রোডাকশনও হচ্ছে ইউসেজও হচ্ছে। আচ্ছা, আর এর পরের যে স্টেজ, এই স্টেজে শুধুমাত্র ইউসেজ হবে, শুধুমাত্র ইউজ হবে, কারণ আমার যে 5টা প্রোডাক্ট আছে সেই 5টা প্রোডাক্ট আবার বিক্রি হবে দ্বিতীয় দিনে। তো এটা প্রথম দিন, প্রথম দিন শেষে আমার 5টা প্রোডাক্ট হাতে আছে, 5টা প্রোডাক্ট বিক্রি হয়েছে। দ্বিতীয় দিন শেষে আমার ওই বাকি 5টা প্রোডাক্টও বিক্রি হয়ে গেছে, তার মানে আমার ইনভেন্টরি জিরোতে চলে আসছে। এরপর আবার আমার প্রোডাকশন শুরু হবে, আবার ইউসেজ শুরু হবে। ঠিক আছে, এটা হইলো আমাদের আরেকটা কেস যেটাতে প্রোডাকশন আর ইউসেজ সাইমালটেনিয়াসলি চলতে থাকবে। সেক্ষেত্রে তোমার কিউ নট এর ইকুয়েশনটা হয়ে যাবে, রান সাইজের ইকুয়েশনটা হয়ে যাবে রুট ওভার টয়েস ডিএস ভাগ এইচ ইন্টু রুট ওভার পি ভাগ পি মাইনাস ইউ, রুট ওভার পি ভাগ পি মাইনাস ইউ। এটার একটা এক্সাম্পল আছে, দেখো। পিটা হচ্ছে তোমার প্রোডাকশন পার ডে, ইউটা হচ্ছে ইউসেজ পার ডে। তো এখন এখানে একটা ভুল করো তোমরা, যে তোমাদের এটা ইয়ারে দেওয়া থাকে, প্রোডাকশন ইয়ারে দেওয়া থাকে বা ইউসেজ ইয়ারে দেওয়া থাকে, সেটাকে ডেতে কনভার্ট করতে হয়। ওকে, তো এখন এখানে একটা দেখো কোশ্চেন দেওয়া আছে, ই বলতেছে 10,000 পিসেস পার ইয়ার, মানে প্রতি ইয়ারে আমার চাহিদা হচ্ছে 10,000 পিস। পিটা হচ্ছে 100টা পিস প্রতিদিন আমার প্রোডাকশন হচ্ছে, এইচ হচ্ছে 0.5 পার ডে। এটা পার ডে আছে, এটা কিন্তু পার ইয়ারে নিতে হবে, বলছিলাম হোল্ডিং কস্ট সবসময় পার ইয়ারে নিতে হয়। এস হচ্ছে 50 টাকা, মানে আমার পার অর্ডারে আমার কস্ট হচ্ছে 50 টাকা। তাহলে এখন ইউসেজটা আমি এখান থেকে কিভাবে বের করতে পারি? খুবই সহজ, বলছে যে বছরে 250 দিন ডেলিভারি হয়, বছরে 250 দিন ডেলিভারি হয়, তার মানে আমার 10,000 পিস প্রতি ইয়ার আমার ডিমান্ড, ডিভাইডেড বাই ডেলিভারি হচ্ছে 250 দিন, মানে 250 দিন অফিস চলতেছে। সহজ কথা, 250 দিন অফিস চলে চলে 365 দিনের মধ্যে 250 দিন অফিস চলে, এটা হলো সহজভাবে বোঝার উপায়। তার মানে 250 দিন সে ডেলিভারি দেয়, 365 দিন সে ডেলিভারি দেয় না, 250 দিন সে ডেলিভারি দেয়। সো এই 10,000কে 250 দিয়ে ভাগ দিলে 40 পার ডে, তার মানে প্রতিদিন ইউসেজ হচ্ছে 40টা, প্রোডাকশন হচ্ছিল 100টা, ইউসেজ হচ্ছে 40টা। এটা যদি এই ইকুয়েশনের মধ্যে ইকুয়েশনে বসায় দাও, তাহলে পাওয়া যাবে রান সাইজ। ওকে, এই জিনিসটা কি তোমরা সবাই বুঝতে পারছো? ইনভেন্টরি রেসপন্ড করো। গ্রাফের ওই লাইনের ডাইন দিকে স্যার ওইখানে কি প্রোডাকশনটা অফ আছে স্যার? তোমার ইউসেজ আগে জিরোতে আসবে, এরপর প্রোডাকশন শুরু হবে, মানে ওখানে প্রোডাকশনের লাইনটা আমি ইচ্ছা করে দিই নাই, কারণ যেহেতু এটা রিপিট হবে সাইকেলটা। বুঝতে পারছো? স্যার দিলে কোন জায়গা থেকে শুরু হইতে হবে স্যার? দিলে আবার ওই যে 0 পয়েন্ট থেকে শুরু হইতো। আচ্ছা ওকে, তাহলে আমাদের এই ইনভেন্টরির এই ইপিকিউ, যে আমরা লাস্টেরটা যেটা বললাম যে প্রোডাকশনও হবে ইউসেজ হবে, এটাকে বলা হয় ইকোনমিক প্রোডাকশন কোয়ান্টিটি। আগে ছিল ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। সো এখানে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টে তোমরা 3টা ডিফারেন্ট কেস দেখছো। একটা হলো ইওকিউর 5টা অ্যাজাম্পশন সহ, আরেকটা হলো ইওকিউ 4টা অ্যাজাম্পশন সহ, কোয়ান্টিটি ডিসকাউন্ট সহ এবং 4টা অ্যাজাম্পশন সহ। 3 নাম্বারটা হচ্ছে ইপিকিউ, ইকোনমিক প্রোডাকশন কোয়ান্টিটি। এটার ক্ষেত্রে ওই 5টা অ্যাজাম্পশন তো থাকবেই, সাথে আরো 2টা নতুন অ্যাজাম্পশন আছে। প্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ ইউসেজ রেট ইজ কনস্ট্যান্ট, তার মানে যে তুমি যে বলতেছো পার ডে 100টা প্রোডাকশন হচ্ছে, পার ডে 40টা ইউজ হচ্ছে, এটা কনস্ট্যান্ট থাকবে, এটা চেঞ্জ হবে না। ইউসেজ অকার কন্টিনিউয়ালি বাট প্রোডাকশন অকার পিরিয়ডিক্যালি। তুমি একটু আগে যেটা প্রশ্ন করছিলা যে ওই লাইনটা, প্রোডাকশনের লাইনটা কোথা থেকে শুরু হবে, প্রোডাকশনটা পিরিয়ডিক্যালি হবে, ইউসেজটা কন্টিনিউয়াস হয়েছে। দেখো ইউসেজটা প্রথমে 5টা খরচ হয়েছে, এরপর আরো 5টা হয়ে আমার ইনভেন্টরি জিরোতে চলে আসছে। যখন 5টা শেষ হয়ে গেছে তখন কিন্তু প্রোডাকশন শুরু হয় নাই, প্রোডাকশন তখনই শুরু হয়েছে যখন ইনভেন্টরি জিরো হয়ে গেছে। এই কারণে প্রোডাকশন অকার পিরিয়ডিক্যালি। তুমি কি অ্যান্সার পাইছো?
তখন জি স্যার, জি স্যার। ওকে, এটা হলো ইপিকিউ। ইপিকিউ এর জন্য আমাদের এই যে এই জিনিসটা দেখো, এই এই ছবিটা তুমি জানতে চাচ্ছিলা, দেখো তো এই ছবিটা দেখে তোমার ক্লিয়ার হচ্ছে কিনা, দেখো যে পিরিয়ডিক্যালি শুরু হচ্ছে। ওকে, তো সেটার জন্য ইকুয়েশনটা হয়ে যাবে যে এরকম, এটার জন্য অ্যানুয়াল হোল্ডিং কস্ট এরকম, অ্যানুয়াল সেটআপ কস্ট এরকম হবে। ঠিক আছে, আইম্যাক্সটা তুই একটু আগে দেখে আসছো, এই যে এটা হলো আইম্যাক্স, সর্বোচ্চ কয়টা হোল্ড করতে পারে। কিউ নট হচ্ছে রান সাইজ। তো তোমার ইপিকিউ দিয়েও তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ওকে, সো এটা হচ্ছে তোমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট পোর্শনটা ছিল। ওকে, এবার আমরা থার্ড টপিকে যাব। থার্ড টপিকটা হচ্ছে আমাদের স্কেজুলিং। থার্ড টপিকটা হচ্ছে আমাদের স্কেজুলিং। এটা আমাদের লাস্ট টপিক আজকে। স্কেজুলিংটা পুরাপুরি তোমার ম্যাথমেটিক্যাল বেসড, একটু বুঝতে হবে। ওকে, সবাই স্কেজুলিং এর স্লাইডটা কি দেখতে পারতেছো? জি স্যার। ওকে, তো এখন আমি এটাকে যদি স্লাইড শোতে নিয়ে যাই। ওকে, তোমরা এখন স্লাইড শো দেখতেছো তাই না? দেখো তো স্লাইড শো দেখতেছো? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে স্কেজুলিং এর তিনটা জিনিস হতে পারে। একটা হচ্ছে এফসিএফএস, একটা হলো এসপিটি, আর একটা হলো ইডিটি। এফসিএফএস হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এসপিটি হচ্ছে শর্টেস্ট প্রসেসিং টাইম, ইডিটি হচ্ছে আর্লিয়েস্ট ডিউ ডেট। স্কেজুলিং এ তোমাদের যখন ম্যাথ আসবে তখন তোমাদের এরকম তিনটা কলাম থাকবে। ঠিক আছে, তিনটা কলাম থাকবে। তোমাদের এরকম জব থাকবে, কিছু জব দেওয়া থাকবে, কিছু প্রসেসিং টাইম দেওয়া থাকবে, আর কিছু ডিউ ডেট দেওয়া থাকবে। প্রসেসিং টাইম মানে হচ্ছে এই স্পেসিফিক কাজটা করতে কয়দিন সময় লাগে, আর ডিউ ডেট হচ্ছে এই কাজটা, এই স্পেসিফিক কাজটা অর্ডার করার পর থেকে কত দিনের মধ্যে তোমার এটা ডেডলাইন। তার মানে এই কাজটা তোমার 7 দিনের মধ্যে তোমাকে জমা দিতে হবে, এ নাম্বার কাজটা। বি নাম্বার কাজটা তোমাকে 16 দিনের মধ্যে জমা দিতে হবে। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস বুঝতে হবে, এই যে 6টা কাজ আছে এখানে জব, এই 6টা জব তোমার একসাথে আসছে। 6টা জব তোমার একসাথে আসছে এবং একসাথে শুরু হয়েছে, একসাথে আসছে এবং একসাথে শুরু হয়েছে। আচ্ছা, তো এখন ফার্স্ট টেকনিকটা কি হবে? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সেক্ষেত্রে এরকম একটা টেবিল তোমাদের বানায় নিতে হবে। প্রথমে জব লিখবা, প্রসেসিং টাইম দিবা, ডিউ ডেট দিবা। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, দুইটা নতুন কলাম আসবে, একটা হলো ফ্লো টাইম, একটা হলো ডিলে। ফ্লো টাইমটা কি? ফ্লো টাইমটা দেখলে বুঝতে পারবা, প্রথম যে জব সেটার ফ্লো টাইম হবে 2, কারণ সেটা তৈরি করতে 2 দিন সময় লাগে, দিলাম 2। আচ্ছা, কি যে কাজটা, তুমি এ কাজটা না শেষ করে কি বি কাজটাতে যেতে পারতেছো? কারণ তুমি একটা একটা করে কাজ করতেছো, তার মানে বি কাজটা তোমার অলরেডি 2 দিন লেট করে শুরু হবে, এটা কি বুঝতেছো? জি স্যার। তাহলে বি কাজটা কত নাম্বার দিনে শেষ হবে বলো তো? 10 স্যার স্যার। এক্স্যাক্টলি 10। ঠিক আছে, এর পরেরটা বলতে থাকো। স্যার 14, 24, 14, 14 পর 29। 24, 29, 41। ভেরি গুড। ঠিক আছে, এবার ডিলেটা কেমনে বের করবা? ডিলেটা খুবই সহজ। দেখো তো, প্রথম প্রথম জবটা তুমি 2 দিনের মধ্যে দিয়ে দিতেছো, ওইটা দেওয়ার কথা 7 দিনের মধ্যে, তাহলে তোমার এখানে ডিলে কত? 0। জি স্যার। দ্বিতীয় কাজটা তোমার 16 দিনের মধ্যে দেওয়ার কথা, তুমি দিয়ে দিচ্ছ 10 দিনের মধ্যে, এটাও ডিলে 0। আচ্ছা, এবার বলো তো তৃতীয় কাজটা ডিলে কত হবে? 10 স্যার। 10। তো এইভাবে ডিলে গুলা বের করবা, ডিলে গুলা বের করে ডিলে যোগ করবা, ফ্লো টাইম যোগ করবা, ডিলে যোগ করবা, ফ্লো টাইম যোগ করবা। আচ্ছা, সেকেন্ড যে টেকনিক এটাকে আমরা বলতেছি, হ্যাঁ সেকেন্ড যে টেকনিক এটাকে আমরা বলতেছি শর্টেস্ট প্রসেসিং টাইম, এসপিটি। এটাতে, এটা করার আগে একটা কাজ করে নিবা, সেটা হচ্ছে তুমি দেখো জবগুলা কিন্তু আর ABCDEF এভাবে নাই। তুমি এখানে যে প্রসেসিং টাইমটা ছিল, জবগুলার যে প্রসেসিং টাইম ছিল, আগের স্লাইডে যাই, এই জবগুলার যে প্রসেসিং টাইম ছিল এটাকে তুমি ছোট থেকে বড় সাজাবা, প্রসেসিং টাইমটাকে ছোট থেকে বড় সাজাবা। দেখো এখানে ছোট থেকে বড় সাজানো হয়েছে, বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার সবার? জি স্যার। ছোট থেকে বড় সাজায় ওই আগের মতো আবার ওই এক কাজ করবা, ফ্লো টাইম বের করবা, ফ্লো টাইম বের করে ডিলেটা বের করবা।
ফ্লো টাইম বের করবা, ডিলেটা বের করবা, করলা। দেখো আগেরটাতে ডিলে কত ছিল? 54, ফ্লো টাইম ছিল 120, আর এখানে ডিলে কত? 40, ফ্লো টাইম 108। তাহলে কোনটা বেটার? তুমি নিজেই দেখতে পারতেছো কোনটা বেটার হবে। এসপিটি স্যার। এসপিটি। আরেকটা টেকনিক আছে, আরেকটা টেকনিক হচ্ছে ইডিটি, আর্লিয়েস্ট ডিউ ডেট। ঠিক আছে, এটা হলো আমাদের সেই টেবিলটা, প্রথম প্রথম টেবিলটাই। আচ্ছা, এর সেকেন্ড যে টেকনিক, ওটাতে কি করছিলাম? প্রসেসিং টাইমটাকে ছোট থেকে বড় সাজাইছিলাম, মনে আছে? জি জি স্যার। স্যার। এবার ডিউ ডেটটাকে তুমি ছোট থেকে বড় সাজাবা, ডিউ ডেটটাকে তুমি ছোট থেকে বড় সাজাবা। এই দেখো ডিউ ডেটটাকে ছোট থেকে বড় সাজাইছো। এরপর আবার ওই একই কাজ করবা, ফ্লো টাইম বের করবা, ডিলে বের করবা। দেখো এটা ডিলে আরো কম, এটা ডিলে আরো কম। আচ্ছা, ফ্লো টাইমটা কত? একটু বেশি। বেশি স্যার। ফ্লো টাইমটা একটু বেশি। আচ্ছা, এখন ডিলে যদি কম হয় তাহলে কার লাভ? কাস্টমারের লাভ স্যার। ভেরি গুড। আর ফ্লো টাইম যদি বেশি হয় তাহলে কার ক্ষতি? স্যার মানে প্রডিউসারের মানে কোম্পানির ভেরি ক্ষতি গুড, স্যার। প্রডিউসার মানে তোমার ক্ষতি। বুঝতে পারছো তো? তো তুমি এখন কি করার চেষ্টা করবা? তুমি এসপিটি নিবা না ইডিডি নিবা, তোমার কথা চিন্তা করে? এসপিটি স্যার। এসপিটি নিব, ভেরি গুড। কিন্তু এই এসপিটি নিতে গিয়ে তোমার যদি কাস্টমারকে তোমার বেশি ডিলে করে ফেলো এবং তুমি কাস্টমার হারায় ফেলো, তাহলে কি তোমার আলটিমেট ক্ষতি হয়ে যাচ্ছে না? জি স্যার। তার মানে ইডিডি তে যদিও ডিলে কম, তাও তুমি বলতে পারবা না যে ইডিডি ইজ দ্য সুপিরিয়র মেথড ফর ইউ। এটা এই ক্ষেত্রে যেটা করা হয় যে প্রডিউসার চায় ফ্লো টাইম কমাইতে, আর তাতে কস্ট কমে, আর কাস্টমার চাবে ইডিডি কমাইতে, মানে তোমার ডিলে কমাইতে। তো এখন সেক্ষেত্রে প্রডিউসার যেটা করে, কাস্টমারকে অ্যাপ্রোচ করে, কাস্টমারকে অ্যাপ্রোচ করে বলে দেখেন এরকম আপনার যদি আমি এসপিটি ধরে করি তাহলে আমার ফ্লো টাইম একটু কমে যাবে, আপনার হয়তোবা ডিলে 1 থেকে 2 দিন বাড়বে, তো এটাতে আপনি কি রাজি আছেন কিনা? তো কাস্টমার যদি বলে দেয় হ্যাঁ ঠিক আছে আমার সমস্যা নাই, সেক্ষেত্রে প্রডিউসার অবশ্যই এসপিটিতে যাবে, এবং প্রডিউসারের টার্গেট থাকে যেভাবে হোক এসপিটিতে যাওয়া। কিন্তু কাস্টমার যদি বলে বসে যে না ডিলে আমার কোনোভাবেই এই ডিলে করতে পারবো না, কারণ আমি এই অর্ডারটা আরেকজনের কাছে দিব, সেক্ষেত্রে কিন্তু ওই কাস্টমার ধরে রাখার জন্য তোমার তাকে ইডিটিতে যেতে হয়। তো এটা ডিপেন্ডস অন সিচুয়েশন। তো তোমাদের পরীক্ষায় যে সিচুয়েশনটা দেওয়া থাকবে সেটার উপর বেস করে তুমি ডিসিশনটা দিবা যে এসপিটি ভালো হবে না ইডিডি ভালো হবে। আচ্ছা, এখন এই তিনটার মধ্যে আমরা যদি তুলনা করি, দেখো টোটাল ফ্লো টাইম, দেখো টোটাল ফ্লো টাইম এফসিএফএস এর 2টা থেকেই বেশি, ডিলেও বেশি। আচ্ছা, এখন আমরা টোটাল ফ্লো টাইম বের করছি, এভারেজ ফ্লো টাইমও বের করে ফেলি। এভারেজ ফ্লো টাইম কেমনে বের করা হয়েছে বলতে পারবা? টোটাল কাজ কয়টা ছিল? 6টা? হ্যাঁ, মনে আছে? জি স্যার, সমানভাবে ভাগ তাহলে করা। 6 দিয়ে ভাগ করে দিছে, এক্স্যাক্টলি 6 দিয়ে ভাগ করে এভারেজ ফ্লো টাইম পেয়ে গেছে। এক্স্যাক্টলি। এরপর হলো এভারেজ ডিলে, এভারেজ ডিলেও বের করছে কিভাবে? ওই 6 দিয়ে ভাগ করে। আচ্ছা, এবার আমরা একটা কম্প্যারিজন করতে পারবো। তোমাদের যদি কম্প্যারিজন করতে বলা হয় তাহলে এরকম ভাবে কম্প্যারিজন করা লাগবে, এভারেজটা বের করবো এরপর কম্প্যারিজন করবো। তো এখান থেকে দেখে বলো এফসিএফএস এই মেথডটা এই 3টা মেথডের মধ্যে ওয়ার্স্ট মেথড, এটা কি সবাই বুঝতেছো? জি স্যার। তাহলে এফসিএফএস কাটা। বাকি আছে কি এসপিটি আর ইডিডি, কোনটা ভালো? ইউ ক্যানট সে, ইট ডিপেন্ডস অন সিচুয়েশন। একটু আগে তোমাদেরকে বলছি কেন এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা স্কেজুলিং এর সেকেন্ড যে পার্ট সেটাতে যাব, যেটাকে আমরা বলতেছি জনসনস রুল। জনসনস রুল বলতেছে এন সংখ্যক জব আছে এবং তোমার হাতে মেশিন আছে 2টা, তাহলে এই ওয়ার্ক স্টেশন 1 এই ওয়ার্ক স্টেশন 2, তোমার কাছে জব আছে এরকম 6টা আর তোমার স্টেশন আছে এরকম 2টা। ঠিক আছে, তো এখন তুমি কিভাবে এই কাজগুলোকে ভাগ করবা, কিভাবে এই কাজগুলোকে তুমি স্কেজুলিং করবা, সেটাই আমরা এখন দেখব। আচ্ছা, সবার আগে দেখবা এই 2টা স্টেশনের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? বলো তো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা?
দুইটা টেবিলের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 2 দুই দুই। দুই 2 রাইট, তার মানে এই লাইনটা কেটে দিবা। এটা হবে তোমার প্রথম কাজ। সবার আগে তুমি ডি এর কাজটা করবা এবং ডিটাকে তুমি সবার বামে রাখবা, সবার বামে রাখবা, বামে। এই কথাগুলো একটু মনে রাখো, সবার বামে। আচ্ছা, এরপরে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 7 কিন্তু আর ধরা যাবে না, 7 কিন্তু বাদ। 2 এর সাথে কিন্তু 7ও বাদ হয়ে গেছে। 3 স্যার 3টা কোন জায়গায় আমি দেখতেছি না, বিতে। সেকেন্ড সারি সেকেন্ড পয়েন্ট রাইট, তার মানে বিটা কেটে দিবা এবার। এই যে 3, এবার বি কেটে দিবা। আচ্ছা, এবার এই বিটাকে বসাবা সবার ডানে। ডিটাকে বসাইছিল না সবার বামে, এবার বিটাকে বসাবা সবার ডানে, ডান দিকে, রাইট সাইডে। ডিটাকে বসাইছো সবচেয়ে লেফট সাইডে, বিটাকে বসাইছো সবচেয়ে রাইট সাইডে। আচ্ছা, এরপরে তোমার সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? স্যার 5 স্যার 5, জব এ জব এ। তার মানে এরপরে জবটা হবে জব এ, কেটে দিবা। এটা আবার সবার বামে, বুঝতে পারতেছো? মানে বাম ডান বাম ডান। সবার বামে মানে ডি এরও বামে স্যার। না না না, সবার বামে হচ্ছে মনে করো ডি থেকে শুরু হবে। তুমি এখানে 6টা ঘর করছো, এভাবে ভিজুয়ালাইজ করো। তুমি 6টা ঘর করছো, তার মধ্যে প্রথম ঘরে তুমি কত বসাইছো? ডি বসাইছো। জি স্যার লাস্টের ঘরে কত বসাইছো? বি। জি স্যার এরপর আবার ডি এর পরের যে ঘর সেটাতে এ বসাবা। আচ্ছা স্যার ওকে, এরপরে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? স্যার 6 স্যার 6 6। ই কে কাটবা। ই কে কোথায় বসাবা? কার আগে বসাবা বলো তো? বিয়ের আগে। এক্স্যাক্টলি, বি এর আগে বসাবা। ঠিক আছে। আচ্ছা, এরপরে ছোট সংখ্যা কোনটা? সি। স্যার বি এর আগে মানে বি এর ডান দিকে না বাম দিকে স্যার? বি এর আগে মানে বি এর বাম দিকে। হুম। আচ্ছা, এটা তোমরা এর পরের স্লাইডে ভিজুয়ালাইজ করতে পারবা। তোমরা জাস্ট একটা লিখে রাখো, এর পরের স্লাইডে এটা তোমার ভিজুয়ালাইজ করতে পারবা তোমরা। আচ্ছা, এর পরের কাজটা কোনটা? সি। জি স্যার সিটাকে কোথায় বসাবা? এটাকে স্যার বি এর সরি স্যার এ আচ্ছা, 3 নাম্বার পজিশনে স্যার, বাম থেকে 3 নাম্বার পজিশন। রাইট রাইট, তোমরা বুঝতেছো। এখন আমরা এই এই জিনিসটাই ভিজুয়ালাইজ করবো পরের স্লাইডে। এই দেখো, ডি এ ই সি এফ বি, বুঝতে পারতেছো? আচ্ছা, এখন কথা হচ্ছে এভাবে কেন বসাইলাম বামে ডানে, আমি কিভাবে বুঝবো বামে বসাবো না ডানে বসাবো? আচ্ছা, এটা বুঝার উপায়টা তোমাদেরকে বলে দিতেছি। প্রথম কাজটা কি ছিল তোমাদের? 2D। জি স্যার ডিটা কি বামের স্টেশনে না ডানের স্টেশনে? বামে স্যার বামে, এই জন্য তুমি ডিটাকে বামে বসাইছো। আচ্ছা, এর পরেরটা কত ছিল? 3। 3টা কি ডানের স্টেশনে না? জি স্যার এই জন্য একদম তুমি ডানে বসাইছো জিনিসটাকে। আচ্ছা, এরপর কি ছিল? 5। দেখো, 5 কি দুইটাই সমান না? জি স্যার 5টা কি দুইটাই সমান? জি তাহলে স্যার এটাকে তুমি বামেও বসাতে পারো ডানেও বসাতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পারতেছো? যেহেতু 5 দুইটাই একটা একটা জায়গায় আছে, এটাকে তুমি বামেও বসাতে পারো ডানেও বসাতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? একই জিনিস আসবে। জি স্যার আচ্ছা, এরপরেরটা কি আছে? ই। ইটাকে বামে বসাবো না ডানে? বামে স্যার বামে, ভেরি গুড। আচ্ছা, এরপর সি। সি কোথায় আছে? বামে বসাবো না ডানে? বামে স্যার বামে। এরপর এফ। তাহলে একজন বলো তো প্রথম থেকে কি হবে? প্রথমে আসবে ডি। জি স্যার ডি এর পর কি আসবে বলো তো? এ। জি স্যার এরপর কোনটা আসবে? স্যার ডি এর পরে বি না? না না, আমি এখন ওই যে তোমাদের এই টোটালটা বলতেছি, বসায় ফেলছো ও তোমরা। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। এটা কি বুঝতে পারতেছো? দেখো, এই স্ক্রিনটা যদি বুঝতে পারো তাহলে আর তোমাদের বলা লাগবে না। জি স্যার বুঝতে পারছি ওকে, এটা কিন্তু ক্রুশাল বুঝাটা। আচ্ছা, তো এখন স্টেশন 1 এর এই ছবিটা তৈরি করার জন্য প্রথমে এরকম কলাম তৈরি করা লাগবে, ছোট ছোট কলাম।
কলাম তৈরি করে ডি এর জন্য কয়টা কলাম নেওয়া হয়েছে দেখো তো, 2টা না? জি স্যার। কেন বলো তো? স্যার 2 ছিল সর্বনিম্ন। ওর 2 দিন সময় লাগে। এটা আসলে এই এক একটা হচ্ছে দিন, এক একটা কলাম হচ্ছে এক একটা দিন প্রসেসিং টাইম। হ্যাঁ, তাহলে ডি এর প্রসেসিং টাইম 2 দিন, এর প্রসেসিং টাইম 5 দিন। আসতে বুঝতে পারতেছো? এভাবে করে স্টেশন 1টা সুন্দর মতো বসায় ফেলবা। আচ্ছা, এর পরে স্টেশন 2 যখন বসাবা, ওটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। স্টেশন 2 তেও তুমি এভাবেই বসাবা, ডি এ ই সি এফ বি এভাবেই বসাবা। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, স্টেশন 1-এ কাজ কমপ্লিট না হয়ে স্টেশন 2-তে আসতে পারবে না। তাহলে স্টেশন 2-তে ডি এর কাজটা কোথা থেকে শুরু হবে বলো তো? কয়দিন পর থেকে? 3rd ডে থেকে। এক্স্যাক্টলি 3rd ডে থেকে। এবং কতদিন পর্যন্ত যাবে এটা দেখে বলো? 7 দিন পর্যন্ত। দেখো স্লাইডের মধ্যে ডি এর পাশে স্টেশন 2-তে কত লেখা? 7 দেখছো? 7 ডি এর পাশে স্টেশন 2-তে। ইয়েস স্যার। এই ডিটা বসাবা, বাট এবার ডি হবে 7 দিন ধরে। বুঝতে পারছো? ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন স্টেশন 2-তে ডি এর কাজ 7 দিন যখন চলতেছে, ততদিনে স্টেশন 1-এ এর কাজ কিন্তু শেষ হয়ে গেছে, তাই না? দেখো ছবি দেখলেই তো বোঝা যাচ্ছে। ছবি দেখলেই বোঝা যাচ্ছে। 2 দিন আগে শেষ হয়ে 2 দিন 2 আগে দিন শেষ আগে হয়ে শেষ গেছে। এক্স্যাক্টলি। তার মানে স্টেশন 2-তে আমি ডি এর ঠিক পরেই আমি এর কাজ শুরু করে দিতে পারবো। এটা কি ক্লিয়ার? জি স্যার। আবার একইভাবে ই এর কাজ কি আমি সাথে সাথে শুরু করতে পারবো না স্টেশন 2-তে? হ্যাঁ, একদিন আগে শেষ হয়ে গেছে। একদিন আগে শেষ হয়ে গেছে, তার মানে আমি ইমিডিয়েটলি শুরু করে দিতে পারবো স্টেশন 2-তে। দেখো ই স্টেশন 1-এ কয়দিন লাগছিল? 1 2 3 4 5 6 দিন। বাট স্টেশন 2-তে কয়দিন লাগতেছে? 8 দিন। কেন? কারণ ওই যে তোমার যে টেবিলে ওভাবে ছিল, স্টেশন 2-তে অতদিন লাগে। এটা কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে সিও কি সাথে সাথে শুরু করতে পারবো? এখন প্রশ্ন হচ্ছে এফটা কি সাথে সাথে শুরু করতে পারবো কিনা? না। না, তার 2 দিন পর থেকে। তাই হয়েছে না? বুঝতেছো? ক্লিয়ার? একটু রেসপন্ড করো। জি স্যার, বুঝে গেছি। জি বিটা স্যার, হবে বুঝা গেছে। রাইট, বিটা ইমিডিয়েটলি শুরু হবে। বিটা ইমিডিয়েটলি শুরু হবে। ওকে, এইগুলাই কিন্তু আসলে তোমার বিভিন্ন সফটওয়্যারে এবং ম্যানুয়ালি করা হয় বিভিন্ন ইন্ডাস্ট্রির। একেবারে মানে তোমার যেটা আমি বলবো যে প্র্যাকটিক্যাল তোমাদেরকে টেকনিক্স গুলা শেখানো হচ্ছে, ভেরি ক্রুশাল। যে কোনো ইন্ডাস্ট্রিতে যাও, এটা তোমাদের কাজে লাগবেই। ওকে, সো এটা হলো আমার এন স্যার জবস টু মেশ। হ্যাঁ বলো। স্যার বি স্টেশন 1-এ যদি বিআরএফ সুইচ করে দেওয়া হয় তাহলে তো স্যার আমার মাঝখানের 2 দিনও লস হইতো না। সো পরে কি আচ্ছা, স্যার এটা চেঞ্জ করার কোনো ওয়ে আছে? পরে আসলে চেঞ্জ করা ওয়ে নাই, বাট এটার আরেকটা তোমার হইতে পারে একটা জিনিস। আহ না, এটা আর চেঞ্জ করার ওয়ে নাই। বাট এরপরে আমরা একটা কেস দেখবো, যখন দেখবা এন জবস 3 মেশিনস, 3 মেশিনসে তুমি এটা কমায় আনতে পারো, কমায় আনতে পারো। ঠিক আছে, যেমন স্টেশন 2-তে এখানে আমাদের 4 দিন কিন্তু ডিলে হচ্ছে, কোনো 4 দিন কিন্তু জি কোনো স্যার। কাজ হচ্ছে না। তো মানে এই হ্যাঁ 4 দিন তুমি কমানোর চেষ্টা করতেছো। বাট এখন প্রবলেম হচ্ছে যে তুমি ওই এফ যদি স্টেশন 1-এ না শেষ হয়, তাহলে তো স্টেশন 2-তে তুমি শুরু করতে পারবে না। হ্যাঁ স্যার, ওইটাই বলতেছিলাম যে স্যার ওই মানে আমি যখন এই চার্টটা বানাবো স্যার, তারপরে তো স্যার আমি হুম, দেখলেই বুঝতে পারবো যে আমি যদি এফ এর আগে বিটা করি তাহলে আমার ওই মাঝখানের 2 দিনটা লস হচ্ছে না। তুমি বিটাকে আগে নিয়ে আসতে চাচ্ছ এফ এর আগে? হ্যাঁ স্যার, তাইলে তো স্যার সি এর পরে সাথে সাথে বি স্টার্ট করে দিতে পারতেছি।
করতে বি পারো, তো বাট ইট রেড ডিপেন্ড। বি। রাইট রাইট, আমি তোমার কথা বুঝতে পারছি। করতে পারো যদি তোমার বিয়ের জন্য যে মেশিন গুলা লাগে সেগুলো অ্যাভেলেবেল থাকে। ও আচ্ছা, বুঝতে পারছো? যদি ওই কনস্ট্যান্টটা না থাকে তাহলে তুমি করতে পারো। ওকে স্যার। ওকে, তো এখন এটারই আমরা আরেকটা ভেরিয়েশনে যাব, যখন এন জবস 3 মেশিনস থাকবে। এন জবস 3 মেশিন মানে জাস্ট 3টা স্টেশন। আগে ছিল 2টা স্টেশন, এবার হলো 3টা স্টেশন। এবার যেটা করবা, এবার একটা কন্ডিশন চলে আসবে। জনসনস রুলের এন জবস 3 মেশিনস এই ইকুয়েশনটা ইউজ করার জন্য কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে মিনিমাম অফ দ্য জবস প্রসেসিং টাইম এট স্টেশন 1 হ্যাজ টু বি গ্রেটার দেন ম্যাক্সিমাম অফ দ্য জবস প্রসেসিং টাইম এট স্টেশন 2। তার মানে সহজভাবে যদি বলি, স্টেশন 1 এর সবচেয়ে যে ছোট সংখ্যাটা আছে সেটা স্টেশন 2 এর সবচেয়ে বড় সংখ্যার থেকে বড় হইতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি স্টেশন 1 এর সবচেয়ে ছোট সংখ্যা কত। 6, স্টেশন সবচেয়ে ছোট সংখ্যা হলো 6। স্টেশন 2 এর সবচেয়ে বড় সংখ্যা কত? 7, ও সরি 5। হ্যাঁ, তোমরা কি সবাই শুনতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, আমার এই কারেন্টটা চলে গেছিল। আচ্ছা, তাহলে তোমাদের এই পোর্শনটা খুব ভালো হইতো যদি আজকে পড়ায় ফেলতে পারতাম। নইলে আবার কালকে মানে নেক্সট ক্লাসে তোমাদের যখন শুরু করব তখন হয়তো অনেকে বুঝতে পারবা না। বাট তোমাদের সম্ভবত এর পরে ক্লাস আছে 11টা থেকে। জি স্যার, এখন থেকে আছে। এখন আছে ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা একটু মনে রেখো তোমাদের কিন্তু নেক্সট উইকে পরীক্ষা আছে। এটা হচ্ছে তোমাদের 12 তারিখে। স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার দেওয়ার সময় একটু স্যার লেটে জয়েন করছিলাম স্যার। আচ্ছা, আমি তোমার অ্যাটেন্ডেন্স রিপোর্টটা নিয়ে নিছি, সমস্যা নাই। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।